Hey everyone, welcome back to Ecstasy of Art. Today's video, আজকের ভিডিওটা বাংলায় হবে কারণ এটা একটা ইংলিশ বই নিয়ে কথা বলছি, লিটল ওম্যান। আর এই বইটা অ্যাকচুয়ালি লেটস সে ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা। ওম্যান এম্পাওয়ারমেন্ট কেন? এইটা অ্যাকচুয়ালি হিউম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা। কারণ কি, এই বইয়ের গল্পটা পড়ার পর আমার প্রত্যেক ক্ষেত্রেই মনে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারই, ছেলে মেয়ে প্রত্যেকটা ক্যারেক্টারই তারা নিজের জায়গাটা তৈরি করেছে তাদের অ্যাডালসেন্ট বা চাইল্ডহুড থেকে ওম্যানহুড বা বয়হুড বা অ্যাডাল্টহুড অবধি। ঠিক আছে, এবার এই গল্পটার মেনলি বেস করছে চারটে ক্যারেক্টারের ওপর, মেঘ, জো, বেথ অ্যান্ড এমির, দ্য মার্চ সিস্টার্স, তাদেরকে নিয়ে। কিন্তু এখানে মার্চ ফ্যামিলি এবং তাদের আর্থিক অবস্থা, তাদের সাথে তাদের সারাউন্ডিং যে নেইবার, তাদের সম্পর্ক এবং তাদের থেকে যারা গরিব তাদেরই আর্থিক অবস্থা খুবই দুর্বল দেখিয়েছে। তা সত্ত্বেও তাদের থেকে একটু গরিব যারা, তাদের প্রতি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের ব্রেকফাস্টটা দিয়ে দেওয়া পর্যন্ত একটা খুব সুন্দর ইনসিডেন্টের মাধ্যমে লেখিকা এখানে জানিয়েছেন। এবং তাদের সাথে সেই ক্ষেত্রেই সেই ইনসিডেন্টটা, সেই ঘটনাটার জন্যই লরেন্স ফ্যামিলির সাথে এই মার্চ ফ্যামিলির একটা সুন্দর বন্ধুত্ব গড়ে তোলা। তারা আগেই চেনা পরিচিত ছিল, তা সত্ত্বেও একটা সুন্দর আবার সম্পর্কটা জোরালো হওয়া। তাদের মার্চ ফ্যামিলির যে হাজব্যান্ড মিস্টার মার্চ, তার যুদ্ধের সময় বাইরে থাকা, মিসেস মার্চের তার মেয়েদেরকে কিভাবে বড় করে তোলা তাদের বিভিন্ন শিক্ষার মাধ্যমে, সেইগুলো সম্পর্কে আমরা জানতে পারি। আরেকটা মেন যেটা আমি যার জন্য বললাম কেন এটা দিস বুক ইজ অ্যাবাউট এম্পাওয়ারমেন্ট, হিউম্যান এম্পাওয়ারমেন্ট, বিকজ প্রত্যেকটা ক্যারেক্টার কিভাবে বড় হচ্ছে, কিভাবে তাদের জায়গা করে নিয়েছে জীবনে এবং কিভাবে তারা নিজের পরিবর্তনটাকে একসেপ্ট করেছে। এম্পাওয়ারমেন্ট ইজ অ্যাবাউট আওয়ার এক্সিস্টেন্স, রাইট? সেটাই তো আমরা করার চেষ্টা করে থাকি পুরো জীবন ধরে। তো সেইটাই এই বইটার মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টার করেছে। যেমন ধরে নিই, এই চারটে ক্যারেক্টারকে নিয়ে আমি বিশেষ করে বলবো, কারণ সব কিছু বলা যাবে না টাইটেল ওয়াইজ, আমি চেষ্টা করব স্পয়লার ফ্রি রাখার। তো যাই হোক, মেঘ ফার্স্ট হচ্ছে মেঘ, যে কিনা সবথেকে বড় বোন এবং তার ক্যারেক্টারটা অনেকটাই লাক্সারিয়াস বা বিলাসিতা পছন্দ করে যে কিনা, কিন্তু এবং প্রথম ক্ষেত্রেই গল্পের প্রথমেই বলা হচ্ছে যে প্রচণ্ড মানে সে বলছে যে বিং পুয়ার ইজ সো ড্রেডফুল। তো এই রকম একজন মানুষ যখন তার জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে বেছে নেয়, সে কিনা এত ভালোভাবে তাকে রাখতে পারবে না, তা সত্ত্বেও সে বেছে নেয় এবং তার আন্টের বিরুদ্ধে গিয়ে এবং তার একটা সুন্দর সংসার গড়ে তোলে। সমস্ত সমস্যা সত্ত্বেও সে চেষ্টা করে একটা বিং অ্যান আইডিয়াল ওয়াইফ হওয়ার এবং তার মায়ের থেকে সেই শিক্ষাগুলো নেয় এবং সেই জার্নিটা শুরু করে। নেক্সট হচ্ছে বেথ, যে কিনা বেথ হচ্ছে ডার্লিং অফ দ্য ফ্যামিলি, অলওয়েজ দেয়ার, always doing her duties and being just invisible but visible, as we can say. এর ক্যারেক্টারটা অল্পের মধ্য দিয়েও, যেটা বললাম, ইনভিজিবল বাট অলসো ভিজিবল, মানে সে তার লাইফে আছে, পরিবারের মধ্যে আছে, তার কাজ হচ্ছে, তার অবস্থা একটা আছে, তার একটা জায়গা আছে পরিবারের মধ্যে, কিন্তু সে অতটাও ভিজিবল নয়। এইটা আমার খুব ভালো লেগেছে, এই ক্যারেক্টারের মধ্য দিয়ে বোঝানো গেছে। এবং তার ডার্লিং হওয়া সত্ত্বেও তার শেষ ক্ষেত্রে কিভাবে তার উপস্থিতিটা শেষ হলো এবং তারপরে তার অনুপস্থিতি কিভাবে ফ্যামিলি মেনে নিল এবং তার জায়গা কিভাবে পূরণ হচ্ছে, সেইটাও এখানে জানা গেছে। থার্ড হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বেথ থার্ড সিস্টার, সেকেন্ড সিস্টার হচ্ছে জো, যাকে আমি বলতে পারি যে রাইটারের লেখার ভিত্তিতে বলতে পারি যে এ সব থেকে মেন ক্যারেক্টার, বিকজ হার ক্যারেক্টার ইজ ভেরি স্ট্রং, খুব স্ট্রং, একটা মানে একটা খুব চড়া
চরিত্র এটা, তখনকার দিনের মেয়েদের ক্ষেত্রে অবশ্যই, এবং গল্পটার আর বাদবাকি ক্যারেক্টার্সদের থেকে একটু আলাদা অবশ্যই, এবং একে নিয়ে অনেকটা বেশি লিখেছে। তা বলে অন্য চরিত্রগুলোকে অবহেলা করা হয়নি, তাদেরও নিজস্ব জায়গা আছে। আর তার জন্যই এই বইটাকে আমি এম্পাওয়ারমেন্ট হিসেবে আমি এইটাকে একটা উদাহরণ দিতে পারি, যা অবশ্যই যারা এম্পাওয়ারমেন্ট নিয়ে ভাবছে নিজেদের, তাদের এই বইটা পড়া উচিত। তো যাই হোক, জো হচ্ছে গিয়ে সেকেন্ড সিস্টার, বাট অলসো শি ইজ ভেরি ইন্ডিপেন্ডেন্স লাভার অ্যান্ড মানে স্বাধীনতা খুব পছন্দ করে, নিজের মতো থাকতে চায়, লেখিকা হতে চায়, বড় স্বপ্ন আছে। তখনকার অনুযায়ী এটা একটা খুবই বড় স্বপ্ন, এখন যদিও আমরা অতটা বুঝি না যেহেতু অনেক স্বাধীনতা পেয়ে গেছি। তাই যাই হোক, তো সেই ক্ষেত্রে এটা হলো। লাস্ট হচ্ছে এমি, লাস্ট বাট নট দ্য লিস্ট, যেও কিনা খুব খামখেয়ালি, ছোট, সবার থেকে হারিয়ে যাচ্ছে আবার ফিরে আসছে। তো এই রকম একটা মানুষ থেকেও একজন ইনক্রেডিবল ওম্যান সে হয়ে ওঠে, বড় হয়ে ওঠে, তার জার্নিটাও এখানে বলা হয়েছে। এক্ষেত্রে জোয়ের ক্যারেক্টারও যে টু মাচ ফন্ড অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা পরিবর্তন হয়ে সে কীভাবে পরিবারের একটা অংশ হয় এবং নিজের পরিবার গড়ে তোলে। তার সাথে টেডির একটা খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক, যদিও তারা দুজনেই খুবই অপোজিট, সেইটাকে দেখানো হয়েছে। এবং গল্পের শেষটা একটা খুব সুন্দর সেরেমনির মাধ্যমে প্লামফিল্ডের তাদের বাড়িতে দেখানো হয়েছে, যেটা কিনা লেখার মুনশিয়ানার জন্য আমি নিজেও অ্যাজ এ রিডার আমরা বুঝতে পারি যে লেখা যখন সুন্দর হয় সেটা পড়লে মনে হয় যেন আপনি তার মধ্যে শুধু নেই, সেই ফিলিংসটা আপনি নিজের থেকে বুঝতে পারেন। এত ভালো লাগছিল, মানে একটা খুব পজিটিভ, খুব ভালো লাগা যে হ্যাঁ কেউ খুশি আছে, মনে হচ্ছে যেন আমার সাথেই কোনো কিছু খুশির জিনিস হচ্ছে, এই জিনিসটা ফিল করতে পারছিলাম। তো এই হচ্ছে গিয়ে পুরো অংশটা আমি জাস্ট নোট ডাউন করেছিলাম কয়েকটা জিনিস, যেটা কিনা বলে দিলাম। স্পয়লার ফ্রি ভিডিওর জন্য আমি খুব অল্পর মধ্যে দিয়েই সারলাম, পুরোটা না পড়লে কিন্তু এর মধ্যে প্রচুর জিনিস আছে, প্রচুর ইনসিডেন্টস আছে, প্রচুর ঘটনা আছে, প্রচুর জিনিস আছে, যেগুলো আরও ক্যারেক্টার্স আছে তাদের জানার জন্য পড়তে হবে বইটাকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, অবভিয়াসলি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং বইটা পড়ে ফেলুন এবং আমাকে জানাতে পারেন যদি আগের কেউ পড়ে থাকেন যে বইটা কেমন লেগেছে। এই বইটা বিশেষ করে বাচ্চাদের জন্য, ইয়ংস্টার্সদের জন্য, যারা এখনও জীবনের গভীর সমুদ্রে এখনও পড়েনি, তাদের জন্য খুব ভালো এই বইটা। আর টিনেজারদের জন্য অবভিয়াসলি ভালো। স্টুডেন্ট যদি কেউ থাকে যে ফিকশন নিয়ে পড়ছে বাট এইটা তার হয়তো সিলেবাসে নেই, যদি থাকে তো অবভিয়াসলি পড়া হয়ে গেছে, যদি না থাকে তারাও পড়তে পারে। বিশেষ করে এই বুকটা আমি এই হোয়াইট ক্লাসিক্স বুকগুলো কেনার সময় পেয়েছিলাম রূপা পাবলিকেশনের থেকে। এর পেছনে এক্সারসাইজ হিসেবে অনেকগুলো কোয়েশ্চেন আছে, সেগুলো আনসার করে আমরা ভালো এক্সারসাইজ করতে পারবো। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে, বাই।